প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস 12 ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পরীক্ষার ঠিক দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম 4 মার্কের বড় প্রশ্নের একটা কমপ্লিট ফাইনাল সাজেশন। এই ভিডিওতে আমরা যে প্রশ্নগুলো বলে দেব সেই প্রতিটা প্রশ্ন যদি তুমি পড়ে রাখতে পারো তাহলে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষাতে তুমি 4 মার্কের প্রশ্ন হুবহু কমন পাবে। তা বলে এই নয় যে অনেক অনেক প্রশ্ন বলে দেব। এত কম প্রশ্ন দিয়ে সাজেশন হওয়ায় তোমরা দেখলে অবাক হয়ে যাবে। একটা প্রশ্নের জন্য তোমরা কটা প্রশ্ন পড়তে পারবে? আমরা দুটো প্রশ্নের জন্য 3টে প্রশ্ন বলে দেব, দুটো প্রশ্নের জন্য 3টে থেকে 4টে প্রশ্ন বলে দেব, তার বেশি নয়। সো আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব 4 মার্কের জন্য ঠিক কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিষয়। ইতিমধ্যে আমরা 6 মার্কের প্রশ্নের জন্য একটি সাজেশন শেয়ার করেছি, যে ভিডিওতে 6 নম্বরের এমন কিছু প্রশ্ন বলা রয়েছে যে প্রশ্নগুলো তুমি পড়ে রাখলেই 100% পরীক্ষাতে কমন পাবে। শুধু যে প্রশ্ন বলে দিয়েছি তা কিন্তু নয়, পরীক্ষাতে যেভাবে দাগ নাম্বার অনুযায়ী প্রশ্ন আসবে সেই প্রতিটা দাগ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিয়েছি। দুটো প্রশ্নের জন্য 3টে প্রশ্ন, দুটো প্রশ্নের জন্য 4টে প্রশ্ন, বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমরা সেইভাবে সাজেশনটা দেখে নেব, যেভাবে পরীক্ষাতে দাগ নাম্বার অনুযায়ী প্রশ্ন আসে সেই প্রতিটা দাগ থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে সেই প্রশ্নগুলো কোন অধ্যায় থেকে রয়েছে সেটাও বলে দেব। একদম ডিটেলস আলোচনা করে দেব। আর মাত্র কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো পড়লেই তোমরা 100% পরীক্ষাতে 4 মার্কের প্রশ্ন কমন পাবে। চলো দেখে নেওয়া যাক রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পরীক্ষার ঠিক আগ মুহূর্তে দাঁড়িয়ে 4 মার্কের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়বে। পরীক্ষাতে বিভাগ খ থেকে 4 নম্বরের বড় প্রশ্ন থাকবে এবং বিভাগ গতে 6 নম্বরের বড় প্রশ্ন থাকবে। বিভাগ খতে 3টে দাগে প্রশ্ন থাকবে, 6, 7, 8। 6-এর দাগে দুটো প্রশ্ন অথবা দিয়ে, 7-এর দাগে দুটো প্রশ্ন অথবা দিয়ে এবং 8-এর দাগে দুটো প্রশ্ন অথবা দিকে। সো আমরা একদম দাগ নাম্বার সহ আলোচনা করে দেব। প্রথম 6-এর দাগে যে প্রশ্নটি আসবে সেটা আসবে দ্বিতীয় অধ্যায় থেকে। ওখানে 2টি প্রশ্ন তোমরা পরীক্ষাতে পাবে, তার জন্য আমরা তোমাদেরকে সাজেস্ট করব মাত্র 3টি প্রশ্ন। প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়নের গঠন ও কার্যাবলী উল্লেখ করো, এর সাফল্যের 2টি উদাহরণ দাও। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, সার্ক কি, সার্ক গঠনের প্রধান উদ্দেশ্যগুলি ব্যাখ্যা করো, এর সাথে সার্কের সফলতার কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, এশিয়ান কিভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক সহযোগিতায় ভূমিকা পালন করে, এর রাজনৈতিক স্থিতিশীলতা দেখে রাখবে। এর সাথে প্রশ্ন, এশিয়ানের 2টি সাফল্য ও 2টি ব্যর্থতা উল্লেখ করো। ব্যাস, এই 3টে প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ো। পরীক্ষাতে 2টো প্রশ্ন থাকবে, একটা প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। এর থেকে কম প্রশ্ন কি বলা যায়? আমার মনে হয় তো এর থেকে কম প্রশ্ন বলা অসম্ভব। তো অনেক খাটুনি লেগেছে এইরকম সাজেশন তোমাদের সামনে নিয়ে আসার জন্য। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবে আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে 7-এর দাগে একটি প্রশ্ন থাকবে, যে প্রশ্নটি আসবে 5ম অধ্যায় থেকে। মূলত 2টি প্রশ্ন থাকবে, 7-এর দাগে একটি প্রশ্ন এবং তার অথবা দিয়ে আরও একটি প্রশ্ন। মূলত 2টি প্রশ্ন থাকছে, তোমাদেরকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 2টি প্রশ্নের জন্য আমরা তোমাদেরকে এখানে 3টি প্রশ্ন বলে দেব, যে 3টি প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখলে 100% এখান থেকে কমন পাবে। যে প্রশ্নগুলি পড়তে হবে দেখে নাও। প্রথম প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলনের বৈশিষ্ট্য অথবা গুরুত্ব আলোচনা করো। এই নর্মদা বাঁচাও আন্দোলনের কারণটাও খুব ভালো করে দেখে রাখবে। ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, চিপকো আন্দোলনের প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো। এই যে প্রশ্নটি রয়েছে এটাও ভীষণ ইম্পর্টেন্ট। নর্মদা বাঁচাও আন্দোলন এবং চিপকো আন্দোলন, এই 2টি আন্দোলনের মধ্যে যে কোনো একটি আন্দোলন তোমাদের পরীক্ষাতে অবশ্যই আসবে, তাই এই 2টি আন্দোলনের কারণ ও বৈশিষ্ট্য খুব ভালো করে পড়ে রাখবে। এরপর 3 নম্বর প্রশ্ন, সুশীল সমাজ আন্দোলনের গুরুত্ব লেখো, এর বৈশিষ্ট্যগুলি কী কী। এই দুটোর মধ্যে থেকে যদি একটা না আসে তাহলে কিন্তু এই সুশীল সমাজ আন্দোলনের গুরুত্ব কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। পরপর এই 3টি প্রশ্নই তোমরা খুব ভালো করে পড়ো। পরীক্ষাতে তোমরা 7-এর দাগে 2টি প্রশ্ন পাবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং সেটা তোমরা ইজিলি কমন পাবে পরীক্ষার জন্য। আর সবচেয়ে বড় বিষয়, নর্মদা ও চিপকো আন্দোলনের তুলনামূলক বিশ্লেষণ করতে বলা হতে পারে পরীক্ষাতে। সেক্ষেত্রে কি করতে পারো, তোমরা দুটোর বৈশিষ্ট্য তোমাদের জানা থাকলে তোমরা এমনিতেও লিখতে পারবে। যদি পরীক্ষাতে এই 2টি আন্দোলনের তুলনামূলক বিশ্লেষণ করতে বলে তাহলে তোমরা কিন্তু এই 2টি আন্দোলনের কারণ ও গুরুত্ব বা বৈশিষ্ট্যগুলো দেখে রাখলে তোমরা কিন্তু তুলনা করতে পারবে। ব্যাস, 5ম অধ্যায় থেকে এই করা প্রশ্ন তোমরা দেখে রাখো। পরীক্ষাতে এখান থেকে একটি প্রশ্ন তোমাদেরকে অবশ্যই লিখতে হবে এবং সেটা তোমরা পরীক্ষাতে কমন পাচ্ছ।
এরপর আমরা দেখে নেব পরবর্তী যে দাগে প্রশ্নটি আসবে, 8-এর দাগ, যেখানে মূলত দুটি প্রশ্ন থাকবে, একটি প্রশ্ন থাকবে এবং তার একটি বিকল্প প্রশ্ন থাকবে। ওই দুটি প্রশ্নের মধ্যে থেকে তোমাদেরকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, যে প্রশ্নটি আসবে ষষ্ঠ অধ্যায় থেকে। সো সেই দুটি প্রশ্নের জন্য আমরা এই ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদেরকে 4 থেকে 5টি প্রশ্ন গুরুত্ব সহকারে পড়ে রাখতে বলবো। তোমরা কিন্তু কোনো প্রশ্ন বাদ দেবে না, প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। প্রথম প্রশ্ন, স্থানীয় স্বায়ত্তশাসনের ওপর একটি টিকা লেখো, এর প্রয়োজনীয়তা কোথায়? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের গঠন ও কার্যাবলী সম্পর্কে লেখো। এই প্রশ্নটিও তোমরা খুব ভালো করে পড়বে। আর শুধু 4 মার্কের প্রশ্ন যারা দেখছো তাদেরকে বলবো, আমরা ইতিমধ্যে 6 নম্বরের বড় প্রশ্ন সাজেশন আকারে শেয়ার করেছি, অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে। কেননা সেই ভিডিওতে এমন কিছু 6 নম্বরের বড় প্রশ্ন বলে দিয়েছি যে প্রশ্নগুলো 100% পরীক্ষাতে আসবে। আর ঠিক এই রকমইভাবে আমরা শেয়ার করেছি, তোমাদের সামনে প্রশ্নগুলো নিয়ে এসেছি, যেখানে অধ্যায় ভিত্তিক একদম দাগ নাম্বার সহ 2 থেকে 3টে করে প্রশ্ন থাকবে। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো, অবশ্যই করে দেখে নেবে। আর শুধু দেখলে হবে না, পরীক্ষার জন্য খুব ভালো করে পড়তে হবে। এরপর দেখে নাও 3 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মূল্যায়ন করো। মোটামুটি ইম্পর্টেন্ট রয়েছে, দেখে রাখতে পারলে দেখবে। এরপর 4 নম্বর প্রশ্ন, পৌরসভার আয়ের উৎস এবং কার্যাবলী লেখো। এই প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ। এরপর 5 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান সংশোধনের বিভিন্ন পর্যায়গুলি উল্লেখ করো। এই প্রশ্নটিও পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এরপর তোমরা 6 নম্বর যে প্রশ্নটি দেখবে, 73তম অথবা 74তম সংবিধান সংশোধনী আইনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। আর বিশেষ করে 73তম সংবিধান সংশোধনী আইনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এই প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে দেখবে। পাশাপাশি 74তম সংবিধান সংশোধনী আইনের যে বৈশিষ্ট্য সেটাও দেখে রাখবে। এখানে হয়তো আমরা 5 থেকে 6টি প্রশ্ন শেয়ার করেছি, তবে তোমরা চাইলে এখান থেকে 4টি প্রশ্ন গুরুত্ব সহকারে দেখে রাখতে পারো। দ্বিতীয় প্রশ্ন, চতুর্থ প্রশ্ন, পঞ্চম এবং ষষ্ঠ এই 73তম সংবিধান সংশোধনী, এই 4টি প্রশ্ন গুরুত্ব সহকারে দেখে রাখতে পারো। তবে যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে অবশ্যই সমস্ত প্রশ্ন পড়তে হবে, যে প্রশ্নগুলো আমরা বললাম। আর আমরা ইতিমধ্যে 6 মার্কের প্রশ্নের যে সাজেশন শেয়ার করেছি, অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে। ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো, এছাড়াও চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে 4 মার্কের যে সাজেশন আমরা শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই ভিডিওটি কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।